আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমন আসমা। গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের। ফ্যাসিস্ট সরকার কাজের অর্ধেকেই খেয়ে ফেলেছে, মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীর বেতনের 10% সরকারি কোষাগারে, মন্ত্রীদেরও একই আহ্বান। অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, সরকারের সঙ্গে সমন্বয় করে তফসিল, ইসি মাসুদ। চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা, নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং। বিদেশ যাত্রায় অনুমতি পেলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী ছেলে। এনআইডির জরুরি সেবা বন্ধ ঘোষণা। খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত 3। 4 বিভাগে অতি ভারী বর্ষণের পূর্বাভাস, ঝড় হতে পারে 18 জেলায়। শ্রীলঙ্কার কারাগারে সংঘাতে নিহত 25, আহত শতাধিক। পারমাণবিক সাবমেরিন থেকে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা। গাজার শাসনভার ছাড়ার ঘোষণা ফিলিস্তিনি গোষ্ঠীর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। আমন্ত্রণপত্রে 2027 সালের জুন মাসে অনুষ্ঠিতব্য 3য় গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণ এবং সেখানে মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এ সফরে 2 নেতার মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ারও সুযোগ সৃষ্টি হবে। এছাড়া গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালায়ন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে অধিকতর বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি করবে বলেও আশা করা হচ্ছে। এ সময় রাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো একটি অভিনন্দনপত্র হস্তান্তর করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার যত কাজ করেছে তার অর্ধেকই খেয়ে ফেলেছে। তারা গ্রাম ধ্বংস করেছে, সংগঠন ধ্বংস করেছে এবং ব্যাপক লুটপাট করেছে। সেখানে থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সোমবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পল্লী উন্নয়ন বোর্ড এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জানানো হয়, সারা দেশে প্রায় 1,81,000 সংগঠক সমবায়ের ভিত্তিতে উৎপাদিত পণ্য বাজারজাত করছেন। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি মাসে নিজের বেতনের 10% সরকারি কোষাগারে জমা দেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকফাত হোসেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অনুসৃত একটি চর্চা অনুসরণ করেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যদেরও বেতনের একটি অংশ রাষ্ট্রীয় তহবিলে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার রাজধানীতে বাংলাদেশ মিড ওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সাম্প্রতিক এক মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে সহকর্মী মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, বিষয়টি মানা বা না মানা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এরপর তিনি জানান, নিজের বেসিক বেতন 1,15,000 টাকা থেকে প্রতি মাসে 11,500 টাকা সরকারি কোষাগারে জমা দিচ্ছেন। তার ভাষ্য অনুযায়ী বেতন ব্যাংক হিসেবে জমা হওয়ার পর সেই অর্থ সরকারি হিসেবে চেকের মাধ্যমে ফেরত দেওয়া হয়। একই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য তিনি মন্ত্রীদেরও অনুরোধ করেন। সারা দেশে শূন্য হয়ে পড়ে থাকা স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে আগামী অক্টোবর মাস থেকে নির্বাচন শুরু করার মানসিক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তবে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগে সীমানা ও নির্ধারণী জটিলতা নিরসন সহ বেশ কিছু বিষয় সরকারের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। তিনি বলেছেন, সরকারের সঙ্গে লিখিত ও অলিখিত আলোচনা ছাড়া এই মুহূর্তে ইসি থেকে নির্বাচনের কোনো স্পষ্ট বা চূড়ান্ত ঘোষণা দেওয়া যৌক্তিক হবে না। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির ফল উৎসবে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামে গত 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে দিনভর মানুষ দুর্ভোগে পড়লেও তবে সড়কে জলাবদ্ধতা হয়নি। এদিকে পাহাড় ধসের আশঙ্কায় নগর ও জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ও পাহাড়ের পাদদেশ থেকে লোকজনকে সরিয়ে যাওয়ার জন্য মাইকিং করছে স্থানীয় প্রশাসন। গত 2 দিন ধরে অব্যাহত থাকা এই বৃষ্টিপাত আরও 2-1 দিন হতে পারে বলে আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান। আছে পাহাড় ধসের আশঙ্কা। পতেঙ্গা প্রধান আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ বসির আহমেদ সোমবার বিকেলে বলেন, চট্টগ্রামে আজ বিকেল 3টায় পূর্ববর্তী 24 ঘন্টায় 178.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে গত 2 দিন ধরে এই বৃষ্টিপাত হচ্ছে। ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা আছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম ও ছেলে সাফওয়ান সোবহান বিদেশ যাত্রায় 3 মাসের অনুমতি পেয়েছেন। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ শাহজাহান কবির আবেদনটি মঞ্জুর করেন। সোমবার দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য জানান। এর আগে রবিবার বিদেশ যাত্রায় অনুমতি চেয়ে তাদের পক্ষে আবেদন করেন আইনজীবী এনামুল হক সর্দার। পরে তাদের পক্ষে আইনজীবী মামুন চৌধুরী শুনানি করেন। অন্যদিকে বিরোধিতা করে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মীর আহমেদ আলী সালাম, আইনজীবী দেলোয়ার জাহান রুমি ও আইনজীবী তরিকুল ইসলাম। উভয় পক্ষের শুনানি শেষে নথি পর্যালোচনায় আদেশের জন্য অপেক্ষায় রাখেন বিচারক। শুনানিতে দেলোয়ার জাহান রুমি বলেছেন, বিদেশ যাত্রার অনুমতির আবেদনের বিরুদ্ধে আমরা ঘোর বিরোধিতা করে সকল তথ্য ও উপাত্ত আদালতে উপস্থাপন করি। গত 19 মে সাফওয়ান সোবহান, আফরোজা বেগম ও সাবরিনা সোবহানের বিদেশ গমনের শুনানি হয়। তবে সাফওয়ান ও আফরোজের বিরুদ্ধে দুদকের দাখিল করা প্রতিবেদনে মানি লন্ডারিং এর সুস্পষ্ট তথ্য থাকায় তাদের বিদেশ গমনের অনুমতি নামঞ্জুর করা হয়। আফরোজা ও সাফওয়ান হাইকোর্টে আবেদন করলে গত 22 জুন ওই আবেদন নন প্রেস রিজেক্ট হয়। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পরিচালিত জাতীয় পরিচয়পত্রের জরুরি সেবা কার্যক্রম বন্ধ করেছে নির্বাচন কমিশন। সোমবার ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়েছে, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য জাতীয় পরিচয়পত্র সংশোধনের ঘ ক্যাটাগরির আবেদন ব্যতীত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ক 1, ক খ 1, খ গ 1, গ ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এতে আরো বলা হয়েছে, অনলাইনে আবেদনযোগ্য আবেদন সমূহ হার্ড কপিতে গ্রহণ করা হবে না। চিঠিতে বলা হয়েছে, ক 1 এর ক্যাটাগরি নিষ্পত্তি করবেন সহকারী থানা উপজেলা নির্বাচন কর্মকর্তা, ক ক্যাটাগরি নিষ্পত্তি করবেন থানা উপজেলা নির্বাচন কর্মকর্তা, খ 1 ক্যাটাগরি নিষ্পত্তি করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, খ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন জেলা নির্বাচন কর্মকর্তা, গ 1 ক্যাটাগরি নিষ্পত্তি করবেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, গ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে 3 যুবক নিহত হয়েছে। এ সময় আরো 2 যুবককে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার বেলা 11:30টার দিকে উপজেলার চেঙ্গি ইউনিয়নের পুচগাং এলাকার মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে 3 জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া হামলার পেছনের কারণ এবং কারা এই ঘটনায় জড়িত সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মৌসুমী বায়ুর প্রভাবে দেশ জুড়ে দাপটে রয়েছে আষাঢ়ের বৃষ্টি। সবশেষ 24 ঘন্টায়ও দেশে সর্বোচ্চ 240 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অবস্থায় সোমবার দুপুর থেকে আগামী 48 ঘন্টার মধ্যে 4 বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সে সঙ্গে রাতের মধ্যেই দেশের 18 জেলায় ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে 48 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী 44 থেকে 88 মিলিমিটার, 24 ঘন্টা থেকে অতি ভারী 88 মিলিমিটার থেকে 24 ঘন্টা বর্ষণ হতে পারে। সে সঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। শ্রীলঙ্কার একটি কারাগারে কয়েদিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত 25 জন নিহতের খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। তাদের মধ্যে 4 জন কারারক্ষী, আহত হয়েছেন 100 জনের বেশি। কর্মকর্তারা জানিয়েছেন, গত 5 বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা। সোমবার পুলিশ জানিয়েছে, রাজধানী কলম্বোর উত্তরে
নেগোম্বো অঞ্চলের প্রধান কারাগারে মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্ট দুটি পক্ষের মধ্যে রোববার রাতভর সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে নেগোম্বো হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালটির পরিচালক পুষ্পা গামলাত এফপিকে জানান, যাদেরকে আনা হয়েছে তাদের মধ্যে 23 জন মারা গেছেন। ভুক্তভোগীদের শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। স্থানীয় কর্মকর্তারা জানান, রোববার সন্ধ্যার দিকে কারাগারটিতে সংঘর্ষ শুরু হয়। খবর ছড়িয়ে পড়লে নারীদের সেকশনে থাকা কয়েদিরা ছাদে উঠে বাঁচার আকুতি জানান। ভিড়ের কারণে এক পর্যায়ে ছাদের একটি অংশ ধসে যায়। এতে বেশ কয়েকজন নারী কয়েদি আহত হন। প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া তথ্য জানিয়েছে। তবে বেইজিং এর এই পদক্ষেপে সিনহুয়া জানায়, সোমবার স্থানীয় সময় দুপুর 12টা 1 মিনিটে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে মোতায়েন করা একটি পারমাণবিক সাবমেরিন থেকে দূরপাল্লায় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে চীনা নৌবাহিনী। সংবাদ সংস্থাটির দাবি, এই পরীক্ষাটি ছিল চীনের বার্ষিক সামরিক প্রশিক্ষণের অংশ। এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে উৎক্ষেপণ করা হয়নি। গাজা উপত্যকার শাসন কাজে নিয়োজিত নিজেদের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। প্রায় 20 বছর ক্ষমতায় থাকার পর সোমবার গাজা উপত্যকা শাসনকারী এই কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। প্রতিবেদনে বলা হয়, হামাস কমিটি ভেঙে দেওয়ায় উপত্যকাটি পরিচালনার জন্য প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির দায়িত্বে গ্রহণের পথ সুগম হলো। এই পদক্ষেপকে সশস্ত্র গোষ্ঠী হামাসের একটি উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। 2007 সালে প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহর কাছ থেকে নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে গাজা শাসন করে আসছিল হামাস। হামাসের কর্মকর্তারা বলেছেন, প্রায় 2 দশক ধরে গাজা শাসনকারী কমিটি ভেঙে দেওয়ার প্রস্তুতি চলছে। এর মধ্য দিয়ে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির বেসামরিক শাসন বাস্তবায়নের পথ প্রশস্ত হবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।